পানির ন্যায্য হিস্সার দাবিতে তিস্তাপাড়ে চলছে 2 দিনের কর্মসূচি। যোগ দিয়েছে বিএনপি সহ লাখো মানুষ। সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। কোস্টগার্ড আধুনিকীকরণের ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ছাড় নয়। এবং সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো। দ্রুতর জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামাতে ইসলামী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচিতে আজ তিস্তাপাড়ে জড়ো হয়েছেন লাখো মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে যোগ দিয়েছে বিএনপি সহ মিত্র দলগুলো। তিস্তার তীরবর্তী অঞ্চলে 48 ঘণ্টার এই অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি বলে জানান নদী রক্ষা আন্দোলনের নেতারা। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ চলবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত। ওমানের মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে আগামী 4 এপ্রিল ব্যাংককে আসন্ন বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাদক পাচার রোধে কার্যকর ভূমিকা রাখছে কোস্টগার্ড উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলেও ভূমিকা রাখায় জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে যোগদান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গুরুত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তায় এ বাহিনীর কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাহিনী হিসাবে কোস্টগার্ডকে গড়ে তোলা হচ্ছে। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আপনাদের নতুন উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়ন তথা এটিকে দক্ষ ও পেশাদারী বাহিনী হিসাবে গড়ে তুলতে দৃঢ় ভূমিকা রাখবেন। সরকার এ বাহিনীকে উন্নয়নের পাশাপাশি আরও শক্তিশালী করতে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উপকূলগুলি আছে, এগুলির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এবং এটা তারা খুব ভালোভাবে করে যাচ্ছে। এবং আপনারা জানেন মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝেই কিন্তু একটু সমস্যা হয় এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে। জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখছে কোস্টগার্ড। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মেয়র আতিক সহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে আওয়ামী লীগের ৫ নেতাকে হাজির করা হলেও আতিককে আনা নিয়ে দোটানায় পড়ে প্রসিকিউশন। অন্য মামলায় আতিক ডিবিতে রিমান্ডে থাকার কারণে আজ আনা হবে না জানানোর পরেও ট্রাইব্যুনাল তাকে হাজির করতে বলেন। পরে বেলা ১টায় সাবেক মেয়র আতিককে হাজির করা হয়। গত ১১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র ২০০ জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যখন সোচ্চার, ঠিক তখনই ভিন্ন সুর অন্যান্য রাজনৈতিক দলের। বিশেষ করে জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচনে যেতে রাজি নয়। জাতীয় নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতামত তুলে এনেছেন শেখ সোহাগ। ক্যামেরায় ছিলেন শাহজাহান মিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস শেষ হয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই চলমান সংস্কারের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনে আওয়াজ তুলছেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ফলে জাতীয় ঐক্য সংস্কারের প্রশ্নে বিভক্তি স্পষ্ট হচ্ছে রাজনীতিতে। গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখতে হলে সবার আগে জাতীয় নির্বাচন প্রয়োজন। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্বে সংস্কার বেগবান হবে বলে মনে করেন বিএনপি উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম। আমরা দীর্ঘ ১৫টা বছর এই দেশের মানুষ অপেক্ষা করতেছে তার ভোটটা জাতীয় নির্বাচনে ভোটটা দেওয়া যাবে। জাতীয় নির্বাচনে ভোট দিয়ে মানে কি এই দেশের মালিকানাটা তার এস্টাবলিশ করা, যে মালিকানা ছিনতাই হয়ে গেছিল, দেশের মালিকানা বিক্রি হয়ে গেছে, সেই মালিকানাটা আগে আমাকে আনতে হবে, তারপরে আমি ডিসাইড করব যে অমুক জায়গায় কি, অমুক জায়গায় কি, অমুক জায়গায় এটা কীভাবে হবে, তখন আবার জনগণই ডিসাইড করবে। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক, তাই জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন মহড়া চান অনেকেই। তো এই অবস্থায় যদি যে কোনো একটা ইলেকশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ইলেকশনের মাধ্যমে যদি একটা দীর্ঘমেয়াদী পাওয়ার এক্সারসাইজের জায়গা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই নির্বাচনগুলোতে ফেসিবাদের দূষররা এখানে কিন্তু হামলা করতে পারে, বানচাল করতে পারে। এই জন্য আমরা মনে করতেছি এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমাধানটা হতে পারে সেটা হচ্ছে গণপরিষদ ইলেকশন। সরকারের জন্য প্রত্যেকটা নির্বাচন আয়োজন করা কিন্তু খুবই কঠিন। ইতিমধ্যে দেখেন যে পুলিশ প্রশাসন কাজ করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। তার মানে কি? তার মানে এই যে আইন শৃঙ্খলা, এইটাকে আপনি উন্নত না করে বা এইটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে না এনে আপনি কোনোভাবে ইলেকশন করতে পারতেছেন না। যেখানে পুলিশ কাজ করছে না, র্যাব কাজ করছে না, যৌথ বাহিনী ওইভাবে ফাংশন করছে না, সেখানে নির্বাচন করলেই তো আপনি এক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। প্রশাসনিক কর্তৃত্বটা এই সরকারকে স্থাপন করতে হবে। এখন আসেন ধরে নিলাম যে কর্তৃত্ব স্থাপন হয়ে গেল, পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, পুলিশি প্রশাসন খুব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, দৃঢ়ভাবে ভূমিকা পালন করছে। কোন ইলেকশনটা আগে হবে? যদি এরকম হয়, আমি মনে করি স্থানীয় নির্বাচন আগে হতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আমাদের স্থানীয় পর্যায়ের যে সেবাগুলা, সেই সেবাগুলো এখনো পাচ্ছে না লোকেরা। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করেন জুলাই বিপ্লবে ফ্যাসিস্টদের পতন হলেও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন চান দলটি। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই। তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও ন্যূনতম সংস্কারের কথা বলছে উপদেষ্টারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের 14 বছরের মেয়ে জুই আক্তার। সকাল 7টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশেই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার।
তাদের মেয়ে জুই আক্তার গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তারা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর কামারখোলা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5টি গাড়ির সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। ভোরে ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাকও রয়েছে। ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হয়েছেন। রাতে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত বাবুল হোসেন ও শারমিন আক্তার স্বামী স্ত্রী। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তারা একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় সুভাষ লৌহকার নামে এক পথচারী নিহত হয়েছেন। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মিছিল করেছেন শিক্ষার্থীরা। কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন অধ্যক্ষ। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি 2 দিনব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিলে ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। খুলনার তেরোখাদার আনন্দনগর গ্রামের জাফর মোল্লা হত্যাকাণ্ডে একই গ্রামের 70ঊর্ধ্ব বৃদ্ধসহ 6 জনকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে আনন্দনগর দাসপাড়া বাজার এলাকায় গ্রামবাসী ও এই মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন তেরোখাদা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা গোলাম মোস্তফা ভুট্টো, রিয়াজুল ইসলাম, কৃষক দল নেতা আব্দুল রৌফ জামাদ্দার ও যুবদল নেতা আজিজুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিয়ায় কর্মরত প্রবাসী ডক্টর শহীদুল হকের জমিতে জোরপূর্বক সাইনবোর্ড ঝুলিয়ে পুরনো গাছ কেটে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী রাশিয়া প্রবাসী ডক্টর শহীদুল হকের নিয়োজিত কেয়ারটেকার সুলাইমান ও ওয়াহিদ আলী জানান, টেকনোয়াদ্দার করম আলীর ছেলে জজ মিয়া তার ছেলে মাহবুবুর ও রাবেয়া বেগম সহ সন্ত্রাসী দুলাল মিয়া অজ্ঞাতনামা 6 থেকে 7 জন নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত জজ মিয়া বলেন, তার স্ত্রীর নামে কেনা জমিতে কাজ করছেন। বিগত সময়ে শহীদুল হকের প্রভাবে তারা যেতে পারেননি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত চলছে। 31 দফা বাস্তবায়ন হলে দেশের সার্বিক অবস্থার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। গতকাল শায়েস্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শাহরাইল সিদ্ধাবাড়ি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিনুল ইসলাম মৃধা। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং গ্রেটার ঢাকা ফোরাম ইউকের সভাপতি মোহাম্মদ গোলাম সাব্বির আলী পারভেজের অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে ফ্রি চক্ষু শিবির হয়েছে। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিশু কানন মডেল একাডেমিতে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ গোলাম সাব্বির আলী পারভেজ, সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুন আকন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বেলায়েত হোসেন মোরুল ও মোহাম্মদ মাহমুদুল হাসান রনি। সহযোগিতায় ছিল শ্রীপুর পৌর ছাত্রদল।
এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূল থাকায় ও চাষাবাদের পরিধি বাড়ায় এই বছর সরিষার ফলন ভালো হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্যছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। কেউ ক্ষেত থেকে সরিষা তুলছেন, আবার ব্যস্ত মাড়াইয়ের কাজে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার সরিষার ফলন ভালো হওয়ায় এমন ব্যস্ততা কৃষকদের। কৃষকরা বলছেন অল্প শ্রম আর স্বল্প খরচে সরিষা চাষে মুনাফা বেশি হওয়ায় উপজেলায় দিনে দিনেই বেড়েছে আবাদ। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলনও হয়েছে বেশ। এবার আবহাওয়াটা ছিল ভালো, কুয়াশা ছিল না, তদ্রূপ পচনের সংখ্যা নাই। আরও নতুন নতুন কীটনাশকের জন্য কীটনাশক ব্যবহার করার সরিষার ফলন এবার প্রায় দ্বিগুণ। যে শস্য হচ্ছে ইনশাআল্লাহ গত 2-3 বছরের ভিতরে শস্য আল্লাহ দেয় নাই খেতে। উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। বাজার মনিটরিং ব্যবস্থা থাকলে লাভবান হবেন তারা। যে পরিমাণ উৎপাদন হয়েছে তার তুলনামূলক যদি বাজার ভালো থাকে তাহলে আমাদের খরচ ইনশাল্লাহ পোষা যাবে আর কি। এদিকে সরিষা চাষে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 15,000 কৃষকদের বীজ এবং সারের সহায়তা দিয়েছিলাম। তো সার্বিকভাবে আশা করছি বর্তমান যে বাজার মূল্য কৃষক এই বাম্পার ফলনে ব্যাপক লাভবান হবে। চলতি মৌসুমে উল্লাপাড়ায় প্রায় 24,570 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবেও গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে। জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এছাড়া বন্যার জেরে 300টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটেছে। তবে এরপরেও লাশের মিছিল শেষ হয়নি। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। এরই অংশ হিসেবে সবশেষ উদ্ধার করা হয়েছে আরও 6 লাশ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা 48,270 ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। নেতানিয়াহু আরও বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত এনেছে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। এ সময় গাজা নিয়ে নেতানিয়াহু বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে তিনি ও ট্রাম্প অভিন্ন কৌশল নিয়েছেন। যদি সব ইসরায়েলি বন্দীকে মুক্তি না দেওয়া হয় তাহলে আরও ভয়ানক পরিণতি হবে। রাজধানীর মিরপুরে কালশী কবরস্থান বস্তিতে জসিম কাজী ও তার বোন শাহিনুর বেগমকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গুলি করেছে সন্ত্রাসীরা। ছিনতাইকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি করে। পরে জসিম কাজী ও তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে পল্লবী থানায় মোহাম্মদ শাহিদুল ইসলাম, শরীফ, মোহাম্মদ হারুন, সঞ্জিদা সহ 13 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আমার বড় ভাই এই ছিনতাইকারের বিরুদ্ধে কথা বলছে আর থানার প্রশাসনের হাতে উঠাই দিছে ওই ছিনতাইকাররে। ওই প্রতিবাদে আমার ভাইরে আইসা ওরা গুলি করছে। আমার ভাইরে বাঁচাইতে যাইয়া আমার হাতেও আমার হয়েছে, আমার পায়েও গুলি করছে। নাম হয়েছে শরীফ, ডাসা শরীফ আর শহীদুল বোমা শহীদুল আর
হারুন নাটা হারুন। আমার ছেলেরে সন্ত্রাসী বাহিনীতে এলোপাতালি গুলি করছে। এখন পল্লবী থানায় আমরা মামলা করছি। হ্যাঁ, আমার ছেলে মেডিকেলে আছে, আমরা এটার বিচার চাই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে নদী ও খালে খাঁচায় মাছ চাষ। কম পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় ভাসমান এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। ফলে দিন দিনই বাড়ছে চাষিদের সংখ্যা। এতে করে জেলায় বেকারত্ব কমে যাওয়ার পাশাপাশি মৎস্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। ভোলা সদর উপজেলার তেতুলিয়া নদীতে ভাসছে সারি সারি মাছের খাঁচা, যেখানে চরসামাইয়া গ্রামের ২৫ জন চাষি নদীতে ভাসমান খাঁচা তৈরি করে মাছ চাষ করছে। প্রবাহমান নদীতে ভাসমান মাছ চাষ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় খাঁচায় চাষ হচ্ছে তেলাপিয়া, কই ও পাঙ্গাসের পোনা ও সরপুঁটি মাছ। খাঁচায় চাষ করা মাছের স্বাদ নদীর মাছের মতোই। স্রোতে ভেসে মুক্ত পানির খাবার খেয়ে বেড়ে ওঠা খাঁচার মাছ বেশ লাভজনকও। ভাসমান পদ্ধতিতে নদীতে মাছ চাষ করার জন্য 2টা খাঁচা নেই, মানে ভালো একটা আয় হওয়ার কারণে এখন আমি বাড়িয়ে 8টা খাঁচাতে মাছ চাষ করি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তখন আমরা কিছু জানতাম না, বুঝতাম না নদীতে কীভাবে মাছ ফেলে, ঠিক আছে। তো ওনারা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো আমাদের খাঁচা দিয়েছে, ট্রেনিং আমরা মাছ ফেলছি। ওনারা তখন আমরা মাছও দিয়েছিল, আমরা মাছ পালতেছি। তখন ছিল আমার 1টা খাঁচা, এখন আমার হলো 6টা খাঁচা। খাঁচাতে খরচ হয় 1.5 লাখ করে, আমাদের খরচ হয় 3 মাসে। তাতে আমার লেগিয়া টোটাল খরচ প্রতি যায় 60 থেকে 65 হাজার আমার লাভ আসে 3 মাসে। পুকুরের আবদ্ধ পানিতে মাছ বিক্রি উপযোগী হতে যেখানে 1 বছর সময় লাগে, সেখানে খাঁচায় চাষকৃত মাছ মাত্র 2 থেকে 4 মাসে বিক্রির উপযোগী হয়। প্রশিক্ষণ দিচ্ছি এবং সার্বক্ষণিকভাবে এই চাষিদের সাথে আমরা যোগাযোগ রেখেছি এবং বিভিন্ন কারিগরি জ্ঞান দিয়ে যাচ্ছি, যাতে রোগবালাই থেকে মুক্ত থাকতে পারে, গ্রোথটা আরও ভালো হয় এবং মাছের খাবারটার ক্ষেত্রে যাতে অপচয় না হয় এবং যাতে খাবারটা পরিমিত মাত্রায় দিয়ে মাছকে সঠিক পরিমাণে উৎপাদন করার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। নদীতে মাছ চাষের নতুন এই পদ্ধতি দেখে বেকার যুবক ও মৎস্যজীবীরা চাষে আগ্রহী হচ্ছেন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পানির ন্যায্য হিস্সার দাবিতে তিস্তা পারে চলছে 2 দিনের কর্মসূচি। যোগ দিয়েছে বিএনপি সহ লাখো মানুষ। সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। কোস্টগার্ড আধুনিকীকরণে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ছাড় নয়। এবং সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াতে ইসলামী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।